হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। আর ভালো থাকার জন্য যা যা করার দরকার সেটাও কিন্তু করেই চলেছি আমি। আজকে 19 তারিখ, এখন বাজে রাত্রি 2:45, আর আমি বেরিয়ে পড়েছি আজকে ভূতনাথ যাওয়ার উদ্দেশ্যে। আর সত্যি কথা বলতে এটা কিন্তু আমার কোনো প্রিপ্ল্যান ছিল না, হঠাৎ করেই মনে হলো যাব, তাই বেরিয়ে পড়লাম। আর যেহেতু আমি কলকাতায় ছিলাম তাই এই সাডেন প্ল্যানটা হয়েই গেল। চলো এবার রাস্তার উপরে কনসেন্ট্রেট করা যাক। আমি এখন ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, আর রাস্তাটা দেখো একদম ফাঁকা, দুই একটা গাড়ি ছাড়া সেরকমভাবে কিন্তু কোনো গাড়ি চোখে পড়ছে না। তবে আমার কিন্তু এরকম রাস্তাতে ট্রাভেল করতে বেশ ভালো লাগছে। তোমরা কি দেখতে পাচ্ছ রাতের কলকাতা নগরীকে? ঠিক এই একই রাস্তাতে দিনের কলকাতা নগরীর চিত্রটা কিন্তু একদম অন্যরকম, অথচ রাত্রেবেলায় কিন্তু সে তার রূপ রস গন্ধে মাধুর্যে একদম তিলোত্তমা। ডান দিকে তাকাতেই নজর পড়লো লেক টাউনের ক্লক টাওয়ারের দিকে। এত রাতে পুরো কলকাতা নগরী রেস্ট মোডে চলে গেলেও তার শিডিউলে কিন্তু রেস্টুরেন্টটা কোথাও নেই। চলো আজকের রাতের কলকাতার সৌন্দর্যকে আমরা সবাই মিলে একসাথে উপভোগ করি। আজকের এই রাস্তায় চলতে চলতে আমার কিন্তু উত্তম কুমার আর সুচিত্রা সেনের সেই গানটার কথা মনে পড়ে গেল, এই পথ যদি না শেষ হয়। আমার তো এই পথ বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। এই নিয়ন আলোতে তিলোত্তমা যেন আরো বেশি সুন্দর হয়ে উঠেছে। আচ্ছা এবার বলো তো এই পথটাকে দেখে তোমাদের কেমন লাগছে? মনে হচ্ছে না সত্যি সত্যি এই পথটা যেন আর না শেষ হয়, এরকম পথ ধরে যেন চলতেই থাকি? যা, পথ তো শেষ হয়নি, কিন্তু পথের মাঝে দাঁড়িয়ে যেতে হবে মনে হচ্ছে এই রেড সিগন্যালের জন্যই। দেখো রাতের রাস্তাতে কিন্তু সিগন্যাল ব্রেক করার কোনো জায়গা নেই, সবাইকেই কিন্তু সেই সিগন্যাল মানতে হচ্ছে। সুতরাং তোমরা যদি কেউ ভেবে থাকো রাত্রেবেলায় সিগন্যাল থাকে না বা সিগন্যাল ব্রেক করা যায়, তাহলে সেটা কিন্তু ভুল একদম। চলো দেখি কতক্ষণ পর এই অপেক্ষার অবসান হয়। যাক, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, সিগন্যাল এবার কিন্তু গ্রিন হব হব করছে। চলো এবার এগোনো যাক আস্তে আস্তে। পিছনের ফেলে আসা রাস্তাতে মানুষজনের সংখ্যা এবং গাড়ির সংখ্যা কম দেখতে পেলেও এখানে কিন্তু বেশ কিছু সংখ্যক মানুষজনের আমি দেখা পাচ্ছি। এই জায়গাটা দেখে তোমরা কি কেউ চিনতে পারছো জায়গাটা কোন জায়গা? এটা কিন্তু বিধাননগর স্টেশনের কাছে যে ফুটব্রিজটা, সেই জায়গাটা এটা। সামনের দিকে কিছুটা এগিয়ে ডান দিকে টার্ন নিলেই কিন্তু বিধাননগর স্টেশনটা পড়বে। আর দেখো এখানেও কিন্তু আমাকে সিগনালে ওয়েট করতে হয়েছে। যতটুকু রাস্তা আমি পৌঁছালাম তাতে কিন্তু আমি শুধুমাত্র দুবারই সিগনালে ওয়েট করেছি। বিধাননগর রেলওয়ে স্টেশনটা কিন্তু এই রাস্তাতেই পড়ে। দেখো দূর থেকেই কিন্তু রেলওয়ে স্টেশনটাকে দেখা যাচ্ছে, তার আলোটাও কিন্তু স্পষ্ট। আর খানিকটা এগিয়ে বাঁদিকে গেলে কিন্তু বিধাননগর বা উল্টোডাঙ্গা স্টেশনটা চলে আসবে। আর প্ল্যাটফর্মে পৌঁছাতে গেলে বাঁ দিক দিয়ে দেখো যে উপরের দিকে সিঁড়িটা উঠে যাচ্ছে, ওই সিঁড়িটা দিয়ে উঠে গেলেই কিন্তু প্ল্যাটফর্মে পৌঁছে যাওয়া যায়। এই ওপরের যে অংশটা এটা পুরোটাই কিন্তু প্ল্যাটফর্ম আর রেল লাইনের। ডান দিকে তাকালে হনুমানজির স্ট্যাচুটা দেখতে পাবে। আমি আর এখানে গাড়িটা দাঁড় করিয়ে তোমাদেরকে দেখালাম না, যদি তোমরা কেউ আসো এখানে তাহলে কিন্তু দেখে নিতে পারো। রাতের কলকাতা শহরের সৌন্দর্যকে উপভোগ করতে করতে শেষমেশ কিন্তু আমি পৌঁছে গেছি ভূতনাথ মন্দিরের কাছাকাছি। এই যে অপোজিট দিকে হলুদ রঙের বোর্ডের মধ্যে লেখাটা দেখছো না, এটা কিন্তু ভূতনাথ মন্দির। তবে হ্যাঁ, এটা আদি ভূতনাথ মন্দির। চলো এবার নতুন ভূতনাথ মন্দিরের দিকে এগোনো যাক। নতুন ভূতনাথ মন্দিরে যেতে গেলে আমাদের কিন্তু বাঁ দিকের এই রাস্তাটা ধরতে হবে।
দেখো এখানে কিন্তু অনেক লোকজনই এসেছে। একদম যে ফাঁকা, আমি যেরকম ভেবেছিলাম ফাঁকা থাকবে সেরকম কিন্তু নয়। বেশ ভালো লোকজন আমি দেখতে পাচ্ছি এখানে এসে। দেখো কত কম বয়সী ছেলেরাও এখানে এসেছে। এই সোজা রাস্তায় গিয়ে ডান দিকে যে রাস্তাটা ঢুকছে ওই রাস্তাতে উঠলেই কিন্তু ভূতনাথ মন্দিরে পৌঁছে যাওয়া যায়। নতুন ভূতনাথ মন্দিরের কাছাকাছি কিন্তু প্রায় চলেই এসেছি। এবার গাড়িটাকে পার্ক করতে হবে। মন্দিরের সামনে তো গাড়ি পার্ক করা যাবে না, তো সেই জন্যই ভাবলাম যে আশেপাশেই কোথাও গাড়িটাকে পার্ক করি। চলো দেখি কোথায় জায়গা পাওয়া যায় গাড়ি পার্ক করার জন্য। গাড়িটা এখানেই পার্ক করা ঠিক হবে বলে মনে হলো, তাই পার্ক করে দিলাম এখানেই। আরও একটু এগোলেই বাঁদিকে কিন্তু নিমতলা মহাশ্মশান পড়ে। গাড়ি থেকে নেমে সবার প্রথমেই কিন্তু আমি নদীর সামনে চলে এসেছি নদীটাকে দেখতে। এটা কোন নদী তোমরা কি কেউ জানো? যদি জেনে থাকো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। আর যদি না জেনে থাকো তাহলে অপেক্ষা করো, আমি কিন্তু অবশ্যই এটা জানাবো তোমাদেরকে। ততক্ষণের জন্য নদীটাকে দেখতে থাকো। রাতের নদীরও কিন্তু আলাদাই এক সৌন্দর্য আছে। বাংলা একটা কথা আছে না, কাকভোর বলে? আমি কিন্তু জীবনে এই প্রথমবার কাকভোর কি জিনিস সেটা উপলব্ধি করলাম এখানে এসে, তাও আবার। এখন কিন্তু ঘড়িতে বাজে 3:20, অথচ দেখো কোনো পাখি ডাকুক না ডাকুক কাক কিন্তু ডাকছে। আর এই জন্যই মনে হয় এটাকে বলা হয় কাকভোর। আর কান পেতে জলের শব্দটা শোনো, কি ভালো লাগছে না? নদীর পাড় থেকে উঠে এসেই প্রথমেই ডান দিকে দেখতে পেলাম সাক্ষী হনুমান মন্দির। যেহেতু মাঝরাত সেহেতু স্বাভাবিকভাবেই মন্দিরের দরজা কিন্তু বন্ধ, তাই মন্দিরে ভগবানের দর্শন আর হলো না। এগিয়ে গেলাম নতুন ভূতনাথ মন্দিরের দিকে। ভূতনাথ মন্দিরের সামনে কিন্তু আমি পৌঁছেই গেছি। এই যে এটা হচ্ছে ভূতনাথ মন্দিরের মেন দরজাটা। তবে এখানেও কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছে, কলাপসেবল গেট কিন্তু তালা পড়ে গেছে। যথারীতি এখানেও ভগবানের দর্শন হলো না, সেই জন্যই বাইরে থেকে প্রণাম করে বেরিয়ে গেলাম আস্তে আস্তে মন্দির চত্বর থেকে। তো কিছুক্ষণ ঘোরাফেরা করার পর ফাইনালি আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে। চলো রাস্তায় দেখা যাক। ও আচ্ছা, তোমাদেরকে আমি একটা প্রশ্ন করেছিলাম, ভূতনাথ মন্দিরের পাশ দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে সেটা কোন নদী? তো জানি না তোমাদের মধ্যে কজন এই উত্তরটা সঠিকভাবে জানো, কিন্তু যারা জানো না তাদের জন্য জানিয়ে রাখি, এটা কিন্তু হুগলি নদী। এবার কিন্তু প্রায় ভোর ভোর হয়েই আসছে, দেখেই বোঝা যাচ্ছে কিন্তু। এই জায়গাটা দেখে কি কেউ বুঝতে পারছো? এটা তো আশা করি সবার জানা উচিত। এই জায়গাটা কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। যারা জানো না তাদের জন্য কিন্তু জানিয়ে দিলাম। যেহেতু রাত্রের অন্ধকার হয়ে গেছে তাই হয়তো অনেকেই বুঝতে পারছো না, কিন্তু আলো জ্বললে কিন্তু ভালোভাবেই বোঝা যায় এটা কোথায়। আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করব। এই ব্লগটা তোমাদের দেখতে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর একটা লাইক দিয়ে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন গল্প নিয়ে, অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।